সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং আপনারা যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। গত কয়েকদিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে তোমাদের অনলাইন ক্লাস। তো আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের যে ক্লাস হওয়ার পূর্বে তোমাদের যে প্রিপারেশন, দ্যাট মিনস তোমাদের বই, খাতা, কলম যেগুলো নিতে হয় সেগুলো নিয়ে তোমরা বসে পড়ো, ঠিক আছে? গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম একটা আনসিন প্যাসেজ। সে আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের টেক্সট বই থেকে একটা সিন প্যাসেজ। দেখো যে এই সিন প্যাসেজটা আছে তোমাদের টেক্সট বইয়ের ইউনিট 34 দেখেছো? SM সুলতান, ইউনিট 34। আশা করি সবাই তোমাদের বইটা নিয়ে বসে পড়েছ। সবাই পেজ নাম্বার হচ্ছে 68 পেজে ইউনিট 34 SM সুলতান। সেই SM সুলতানের প্যাসেজটা আজকে আমরা পড়ব এবং এটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো ঠিক আছে, চলো আমরা আগে আমাদের পড়া শুরু করি। সবাই বই নিয়ে বসে পড়ো। দেখি কি বলা আছে SM সুলতান সম্পর্কে। SM Sultan is a famous painter of our country. SM সুলতান হচ্ছে আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রকর। ফেমাস মানে বিখ্যাত। He was born in Norail in 1923. 1923 সালে নড়াইলে তিনি জন্মগ্রহণ করেন। His family didn't have a lot of money. তার পরিবারের অনেক বেশি টাকা পয়সা ছিল না, তার মানে গরিব ছিল। সুলতান went to school for 5 years. 5 বছর তিনি স্কুলে গিয়েছিলেন। But then he went to work with his father. এই 5 বছর স্কুলে যাওয়ার পর তিনি কি করলেন? তার বাবার সাথে কাজ করতে বের হয়েছিলেন। As a child, একজন শিশু হিসাবে সুলতান loved to draw. সুলতান পছন্দ করত আঁকতে। He drew pictures of buildings and other things. তিনি দেয়াল এবং অন্যান্য যে জিনিসপত্র সেই জিনিসপত্রগুলোর ছবি এঁকেছিলেন। He wanted to study at Calcutta Art College. কলকাতার যে আর্ট কলেজ, চিত্রর যে আর্ট শেখানো হতো, চিত্রকর্ম শেখানো হতো, সেই চিত্রকর্ম ওই কলেজে তিনি কি করতে চাইতেন? পড়তে চাইতেন। বাট হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ দ্য মানি। কিন্তু সেই টাকা বা পয়সা কোনোটাই তার ফ্যামিলির পরিবারে ছিল না। ইন 1938 সালে হি গট দ্য মানি, তিনি সেই টাকা পেয়েছিলেন। অ্যান্ড হি ওয়েন্ট টু কলকাতা আর্ট কলেজ, এবং এরপর তিনি গিয়েছিলেন কলকাতা আর্ট কলেজে। হি স্টেইড দেয়ার ফর 3 years অ্যান্ড দেন হি লেফট। সেখানে তিনি অবস্থান করেন কয় বছর? 3 বছর, এবং তারপর সেখান থেকে চলে আসেন। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ। সারা এশিয়া এবং ইউরোপে তিনি কি করেছিলেন? ভ্রমণ করেছিলেন। অ্যান্ড পেইন্টেড, এবং এঁকেছিলেন কিসের ছবি? রিভার্স, নদ নদী, ট্রিজ, গাছপালা, অ্যান্ড ভিলেজেস অ্যান্ড ইটস পিপল, এবং গ্রাম এবং এই গ্রামের মানুষজনের চিত্র তিনি এঁকেছিলেন। দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ। এরপর তিনি চলে আসেন বাংলাদেশে। হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ। বাংলাদেশে এসে তিনি কী করলেন? বাংলাদেশের যে কৃষক এবং জেলে তাদেরকে ছবি এঁকেছিলেন। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেইন্টিংস। সারা বিশ্বের মানুষ কি সুলতান এবং তার যে চিত্রকর্ম সেই সম্পর্কে জানে। হি এক্সিবিটেড হিজ পেইন্টিংস অ্যালং উইথ ফেমাস পেইন্টার্স। তিনি পাবলো পিকাসো অ্যান্ড সালভেদর ডালি। তিনি কি করলেন? তার যে পেইন্টিংস সেটাকে প্রদর্শন করেছিলেন বিশ্বের যে 2জন বিখ্যাত চিত্রকর আছে তাদের
ছবিগুলোর সাথে। তাদের নাম হচ্ছে পাবলো পিকাসো এবং সালভেদর ডালি। সুলতান লাভড চিলড্রেন, সুলতান কী করতেন? শিশুদের ভালোবাসতেন। হি এস্টাবলিশড নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন, এই জন্য তিনি কী করলেন? বাচ্চাদের জন্য কী করলেন? নন্দকানন এবং শিশু স্বর্গ নামে দুইটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন। হিয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেন্টিংস, এখানে তারা কিছু মানে পড়তো, কিছু পড়াশোনাও অর্জন করতো, আবার কিভাবে লার্ন পেইন্টিংস, আবার কি করতো? চিত্রকর্ম যে শিখা, আঁকার জন্য যে শিখা, সেটাও তারা শিখতে পারতো। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল, নড়াইলে কি হয়? একটা সুলতান মেলা হয়। হি ডাইড ইন 1994, তিনি মারা যান 1994 সালে অ্যাট এ হসপিটাল ইন যশোর, যশোরের একটা হসপিটালে। দেখো, এই ছিল আজকে আমাদের এস.এম. সুলতান সম্পর্কে আমাদের বইয়ে যা দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো। তো আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের প্যাসেজটাকে ভালোভাবে বুঝতে হলে আমি যেটা বারবারই বলে থাকি, যেটা সবসময় দেখতে হবে, পড়তে হবে, জানতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিংস। তো ওয়ার্ড মিনিংসগুলো আমি বলে দিয়েছি, মুখে মুখে বলে দিয়েছি, তারপরেও কিছু বোর্ডে লিখেছি। আমাদের একটা প্রথমেই যেটা করতে হয় ম্যাচিং, সেই ম্যাচিংয়ে দেখো ওয়ার্ড মিনিংগুলো আমি লিখে দিয়েছি। হ্যাঁ, সাথে সাথে লিখে দিয়েছি। তোমাদের যদি মনে হয় এটা তুলে ফেলবে, দেন তোমরা তুলে ফেলতে পারো, অথবা যদি মনে হয় যে অর্থগুলো তোমরা লিখবে, দেন লিখবে। ঠিক আছে? যদি মনে করো এটা বইয়ে আছে, তুলবো না, কিন্তু অর্থগুলো তো বইয়ে দেওয়া নাই, একটু তুলে নেবে। ঠিক আছে? তো দেখো, প্রথমেই আমাদের কলামে কি করতে হয়? ম্যাচিংয়ের বিষয়টা হচ্ছে একদম স্পেসিফিক ওয়ার্ড থাকে না, আমাদের ম্যাচিং করতে হয় ডিটেল, মানে বর্ণনা, ডেফিনেশন থাকে। একটা ওয়ার্ড থাকে, সেটা ডেফিনেশন থাকে আমাদের কলাম বিতে। সেইটার সাথে, সেই ওয়ার্ডের সাথে যে ডেফিনেশনটা মিলবে, আমরা সেটার সাথেই ম্যাচ করব, এবং বইয়ে কি আমরা যখন আনসার লিখব তখন একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখব। তো প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা কি? পেইন্টার। পেইন্টার অর্থ কি? চিত্রকর। তারপর যে ওয়ার্ডটা আছে স্টাডি। স্টাডি মানে পড়াশোনা করা, অধ্যয়ন করা। তারপর আছে যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে এক্সিবিট। এক্সিবিট অর্থ কি? এক্সিবিট অর্থ হচ্ছে প্রদর্শন করা। তোমার কোনো জিনিস যেটা তুমি নিজে করেছো, সেই জিনিসটা কি করলা? রেখে দিলা সবার সামনে, উন্মুক্ত করে দিলে সেটা দেখার জন্য। এই যে জিনিসটা প্রদর্শনের জন্য, যে মানে দেখার জন্য যে রাখলে, সেটাকে আমরা কি বলছি? প্রদর্শন বা এক্সিবিট। তারপর এস্টাবলিশ। এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, কোনো কিছু শুরু করা, কোনো কিছু প্রতিষ্ঠা করা। আচ্ছা, ট্রাভেল। ট্রাভেলস মিন ভ্রমণ করা। ট্রাভেল অর্থ ভ্রমণ করাটা তো পরিচিত একটা ওয়ার্ড। তো আসলে আমরা এই পাশেরগুলো একটু মিলিয়ে দেখি, এই পাশেরগুলোর অর্থ একটু জানি, এবং তারপর আমরা সহজেই মিলিয়ে ফেলতে পারবো কোন ওয়ার্ডটার সাথে কোন ডেফিনেশনটা যাবে। প্রথমেই আছে টু গো ফর লার্নিং ইন অ্যান ইনস্টিটিউশনে, কোনো একটা প্রতিষ্ঠানে কি করার জন্য? শেখার জন্য যে যাওয়া, সেটা। টু ডিসপ্লে দ্য ওয়ার্ডস অর থিংস, কোনো কাজ এবং জিনিসপত্র কি করা? ডিসপ্লে করা, তুলে ধরা, সামনে প্রদর্শন করা, দেখানো। তারপর মুভ প্লেস টু প্লেস, কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কাম উইথ নলেজ, জানা, জানতে পারা। ওয়ার্ক সিনসিয়ারলি কি? নিষ্ঠার সাথে কাজ করা। ওয়ান হু ড্রোস পিকচার, একজন যিনি কি? ছবি আঁকেন। দেন টু সেট আপ অর ফাউন্ড সামথিং, কোনো কিছু প্রতিষ্ঠা করা বা কি? নির্মাণ করা, সেটা টু সেট আপ অর ফাউন্ড সামথিং। এখন দেখো, তোমরা তো অর্থগুলো জেনে গেলে, এখন দেখো খুব সহজেই তোমরা ম্যাচ করে ফেলতে পারবে। পেইন্টার মানে চিত্রকর, কি? যিনি ছবি আঁকেন। তাহলে এইটার সাথে আমাদের মিলে যাবে কোনটায়? এই ডেফিনেশনটা, তাই তো? ওয়ান হু ড্রস পিকচার। দেন স্টাডি, পড়াশোনা করা, কোনো একটা প্রতিষ্ঠানে যাওয়া, কি? শেখার উদ্দেশ্যে। তাহলে এইটার সাথে আমাদের মিলে যাবে এই লাইনটা।
তারপর এক্সিবিট কি বলেছি, প্রদর্শন করা। তাহলে এই এক্সিবিটের সাথে আমাদের মিলবে এই লাইনটা, টু ডিসপ্লে দ্য ওয়ার্ডস অর থিংস। আবার তারপর যদি আমরা যাই, আমাদের নেক্সট ওয়ার্ড আছে এস্টাবলিশ। তো এস্টাবলিশের সাথে চলে যাবে কি এই ওয়ার্ডটা, কোনো কিছু স্থাপন করা বা নির্মাণ করা। ট্রাভেল, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তো এই ওয়ার্ডটার সাথে আমাদের মিলে যাবে এই ওয়ার্ড, তাই তো। তো ম্যাচিংটা আমরা এভাবেই করব। প্রথমে আমরা দুই পাশের শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করব, এবং যদি আমরা অর্থ বুঝে ফেলতে পারি দেন ইটস ভেরি ইজি ওয়ার্ক। তো আমি আবার পড়ে দিচ্ছি। পেইন্টারের সাথে যাচ্ছে ওয়ান হু ড্রস পিকচার, স্টাডির সাথে মিলে যাচ্ছে টু গো ফর লার্নিং ইন অ্যান ইনস্টিটিউশন, এক্সিবিটের সাথে মিলে যাচ্ছে টু ডিসপ্লে দ্য ওয়ার্ডস অর থিংস, এস্টাবলিশের সাথে মিলে যাচ্ছে টু সেট আপ অর ফাউন্ড সামথিং, অ্যান্ড ট্রাভেলের সাথে মিলে যাচ্ছে মুভ প্লেস টু প্লেস। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ম্যাচিং। ম্যাচিং আমরা করার পর আমাদের যে নেক্সট কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কি, রাইট ট্রু অর ফলস, তাই তো। এখন ট্রু ফলস আমরা করব। দেখো বইয়ে আমাদের কিছু ট্রু ফলস আছে, মেইন বইয়ে আমরা এগুলো একটু দেখবো। হ্যাঁ, দেখেছো মেইন বইয়ে আমাদের কিছু ট্রু ফলস আছে। প্রথমেই যে আমাদের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে সুলতান ওয়াজ ফ্রম নড়াইল। সুলতান কে ওয়াজ ফ্রম নড়াইল, নড়াইল থেকে এসেছিল। এবং এই লাইনটা কোথায় আছে আমাদের, দেখো হি ওয়াজ বর্ন ইন নড়াইল, দ্যাট মিনস দিস স্টেটমেন্ট ইজ ট্রু। এই আমাদের যে স্টেটমেন্টটা সেটা ট্রু। আমি আগেই বলছি কিভাবে লিখতে হবে ট্রু ফলস, মনে আছে? দেয়ার কারেক্ট আনসার লেখার কোনো প্রয়োজন নেই, শুধু ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। আচ্ছা, তাহলে প্রথমটা আমাদের কি, ট্রু, সুলতান ওয়াজ ফ্রম নড়াইল। দেখো সেকেন্ডে আমাদের একটা লাইন আছে, সেটা কি, সুলতানস ফ্যামিলি ওয়ার রিচ। দেখো এই লাইনটা কোথাও দেওয়া নেই, ডিরেক্ট দেওয়া নেই, সুলতানস ফ্যামিলি ওয়ার রিচ, বাট আমরা এটা বুঝতে পারি কোন লাইন থেকে। দেখো এখানে একটা লাইন আছে, হিজ ফ্যামিলি ডিডেন্ট হ্যাভ এ লট অফ মানি। তার পরিবারের অনেক বেশি টাকা পয়সা ছিল না। তো টাকা পয়সা যদি না থাকে তাহলে কোনো ফ্যামিলিকে কি ধনী, রিচ বলা যাবে না, বলা যাবে না। তাহলে এই স্টেটমেন্টটা কি, ফলস। সুলতানস ফ্যামিলি ওয়ার রিচ, এই স্টেটমেন্টটা ফলস, কারণ তারা কি ছিল, তাদের টাকা পয়সা ছিল, তারা গরিব ছিল। তাহলে আমাদের 2 নম্বর আনসারটা হচ্ছে কি, ফলস। দেখো 3 নম্বরে কি আছে, সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 4 ইয়ার্স। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 4 ইয়ার্স। দেখি এই লাইনটা কোথায় আছে, সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স। বইয়ে দেওয়া আছে কি 5 ইয়ার্স, কিন্তু আমাদের স্টেটমেন্ট বলছে 4 ইয়ার্স, দ্যাট মিনস এটা কি, ফলস। আমরা এখানে কি লিখব, 3 নম্বরে আমরা ফলস লিখব। তারপর সুলতান ডাইড ইন যশোর অ্যাট এ হসপিটাল। এখন দেখো এই ডাইট কথাটা কোথায় আছে, আমরা চলে যাই। দেখো লাস্ট পার্টে দেওয়া আছে, হি ডাইড ইন 1994 অ্যাট এ হসপিটাল ইন যশোর। তার মানে এই স্টেটমেন্টটা কি, ট্রু। সুলতান যশোর একটা হাসপাতালে মারা যায়। Only people in Bangladesh know about সুলতান। শুধু বাংলাদেশের মানুষই সুলতান সম্পর্কে জানতো। আচ্ছা দেখো আমরা চলে যাচ্ছি, এই লাইনটা কোথায় আছে, প্যাসেজে দেওয়া know about Sultan and his paintings. That means people around the world, সারা বিশ্বের মানুষ। আর এখানে বলছে only people of Bangladesh, শুধু বাংলাদেশের মানুষ। তাহলে কথাটা তো এক হলো না, হলো সারা বিশ্বের মানুষই সুলতান সম্পর্কে জানতো। তাহলে এই স্টেটমেন্টটা আমাদের কি হবে, ফলস হবে। আচ্ছা, তারপর সুলতান সেট আপ আ স্কুল ফর অ্যাডাল্টস ইন নড়াইল। প্রথমে আমাদের যে কথাটা জানতে হবে, এই স্টেটমেন্টটা ট্রু ফলস বিবেচনা করার জন্য, সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডাল্টস। এই ওয়ার্ডটা দেখো আমাদের বইয়ে কোথাও দেওয়া নেই, কিন্তু অ্যাডাল্টস মিন প্রাপ্তবয়স্ক, ঠিক আছে।
তো এই কথার অর্থ জেনে ফেললাম মানে কি তুমি এটা বিচার করে ফেলতে পারবে এটা ট্রু না ফলস। ঠিক আছে, অনেকেই শুধুমাত্র এই ওয়ার্ডটার মিনিংস জানো না, সেই জন্য এটাকে হয়তো ট্রু লিখবে, না হয় ফলস লিখবে। তো এই দেখো, সুলতান সেট আপ আ স্কুল ফর অ্যাডাল্টস ইন নড়াইল। নড়াইলে সুলতান প্রাপ্তবয়স্কদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করেছিল। এটা কি ট্রু না? সুলতান কি করেছিল? নন্দকাননের শিশুগো, হেয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেইন্টিংস। তাহলে দেখো, হি এস্টাবলিশড নন্দকানন অ্যান্ড শিশুগো, যে দুইটা প্রতিষ্ঠান ফর চিলড্রেন। কাদের জন্য? চিলড্রেন, নট ফর অ্যাডাল্টস। তার মানে এই স্টেটমেন্টটা আমাদের কি ফলস। তাহলে আমরা আবার বলে দিচ্ছি, আমাদের যে বইয়ের যে ট্রু ফলস আছে সেখানে কি হবে? সুলতান ওয়াজ ফ্রম নড়াইল, এটা ট্রু। সুলতানস ফ্যামিলি ওয়ার রিচ, এটা ফলস। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 4 years, এটা ফলস। সুলতান ডাইড ইন যশোর অ্যাট এ হসপিটাল, এটা ট্রু। Only people in Bangladesh know about Sultan, এটা ফলস। সুলতান সেট আপ আ স্কুল ফর অ্যাডাল্টস ইন নড়াইল, নড়াইলে তিনি একটা অ্যাডাল্টসদের খুলেছিলেন, প্রতিষ্ঠা করেছেন, সেটাও কি ফলস। তাহলে এইভাবে আমরা কি করব? আনসার করব আমাদের ট্রু ফলস। তারপরে আমরা প্যাসেজ থেকে যে জিনিসটা আনসার করব সেটা হচ্ছে কি প্রশ্ন। দেখো, প্রশ্ন, আমি সবসময় প্রশ্ন পড়াতে গিয়ে তোমাদের যে জিনিসটা বলি সেটা হচ্ছে ভার্বের ফর্মটা অবশ্যই ঠিক রেখে তোমাদের কি করতে হবে? আনসার করতে হবে। আর দেখো, এখানে যে প্যাসেজটা সেটার বেশিরভাগই পাস্ট ফর্মে দেওয়া, প্রায় সবটাই পাস্ট ফর্মে দেওয়া। তো কিন্তু আমরা যখন প্রশ্ন করতে যাব তখন আমাদের ডিড, পাস্ট ফর্ম মিনস আমাদের ডিডের প্রয়োজন হবে। তো প্রশ্ন করা থাকবে ডিড দিয়ে, আর ডিডের পরে আমি তো সবসময় বলছি ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়, সে কারণে প্রশ্নে ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকে, কিন্তু তোমাদের উত্তর কিসে? পাস্ট ফর্মে লিখতে হবে। দেখা যায় এই একটা ওয়ার্ড তোমরা ভুল লেখো বিধায় তোমাদের শুধুমাত্র এই ছোট একটা ওয়ার্ডের জন্য কি করে দেই আমরা? কোনো নাম্বার পাও না, পুরো সেন্টেন্সটাই কেটে দেই, পুরো আনসারটা হওয়া সত্ত্বেও কেটে দেই। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন দেখো, এখান থেকে প্রশ্ন তো প্রত্যেকটা লাইন থেকেই বলা যায়। যেমন প্রথমে আমাদের যে দেওয়া আছে, এস এম সুলতান ইজ আ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। তো প্রথমে আমরা এটা থেকে প্রশ্ন করতে পারি, হু ওয়াজ এস এম সুলতান? হু ওয়াজ এস এম সুলতান? এস এম সুলতান কে ছিলেন? তারপর when was he সুলতান born? তিনি কখন জন্মগ্রহণ করেন? he was born in নড়াইল in 1923। আচ্ছা আচ্ছা, আমরা লিখি। হ্যাঁ, what did he set up for children? এখন দেখো, সেট আপ কথাটা আমাদের কোথায় বইয়ে কোথাও দেওয়া নাই, বইয়ে দেওয়া আছে এস্টাবলিশ। তো এস্টাবলিশ যেই কথা, সেট আপ সেই কথা, এটা আমরা আগেই পড়েছি। কোথায়? আমরা যখন ম্যাচিং করতে গিয়েছি তখন আমরা পড়েছি, এর জন্য আমি সেট আপ দিয়ে করলাম। দেখো তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর কি হবে? কি প্রতিষ্ঠা করেছিল? এস এম সুলতান কে সেট আপ কে নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর কে ফর চিলড্রেন। এস এম সুলতান সেট আপ নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন। তাহলে আমরা কি লিখবো? এস এম সুলতান সেট আপ নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ শিশু
চিলড্রেন। ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, হোয়াট ডিড সুলতান ডু আফটার লিভিং হিজ স্কুল। দেখো আমরা এটা খুঁজে বের করব। হোয়াট ডিড সুলতান ডু আফটার লিভিং স্কুল। দেখো এই কথাটার অর্থ কি তোমরা জানো? স্কুল ত্যাগ করার পর সুলতান কি করেছিল? আফটার লিভিং স্কুল। দেখো এই কথাটা ডিরেক্ট নেই, তবে আমরা এই কথাটার উত্তর আছে এই লাইনটাতে। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 years বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার। তিনি 5 বছর যাবৎ স্কুলে যান এবং কি করেন, এরপরে তিনি কি করেন, তার বাবার সাথে কাজ করতে চলে যান। তার মানে স্কুল ত্যাগ করার পর তিনি কি করেছিলেন, বাবার সাথে কাজ করতে গিয়েছিলেন। তো আমরা এই কথাটা গুছিয়ে লিখবো কিভাবে? হোয়াট ডিড সুলতান ডু আফটার লিভিং স্কুল। আমি লিখব আফটার লিভিং স্কুল সুলতান ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার। কি করেছিলেন? আমাদের আনসারটা কি হবে? আফটার লিভিং স্কুল সুলতান went to work with his father. দেখো বইয়ে কি আছে? বইয়ে দেওয়া আছে হোয়াট ডিড সুলতান ডু আফটার লিভিং স্কুল। এই কথা বইয়ে ডিরেক্ট দেওয়া নেই, কিন্তু আমাদের উত্তর খুঁজে বের করতে হবে। মানে এই কথাটা আফটার লিভিং স্কুলে এটা বলা নাই, কিন্তু আমাদের একটু যদি আমরা অর্থটা বুঝি তাহলে আমরা এটার উত্তর দিতে পারবো। আচ্ছা, তারপর আমাদের নেক্সট কোশ্চেন। Where did he travel? Where did he travel? তিনি কোথায় ভ্রমণ করেছিলেন? দেখো ট্রাভেল কথাটা আমরা কোথায় আছে বইয়ে, আমরা একটু খুঁজে বের করি। এখানে দেখো দেওয়া আছে he traveled around Asia and Europe. তিনি কোথায় কোথায় ভ্রমণ করেছিলেন সেই কথাটা এখানে দেওয়া আছে। he traveled around Asia and Europe. ডিড দিয়ে প্রশ্ন আছে, ট্রাভেল পাস্ট ফর্মে হবে। আমরা আনসার কি দিব? he traveled around Asia and Europe. ঠিক আছে, তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো হবে। প্রশ্ন কিন্তু প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন করা যায়। আনসিন প্যাসেজের প্রশ্ন যে লিমিটেড এগুলাই হবে, এগুলাই শিখবে, সেইটা করা যাবে না। আমি তো বলেছি, আমি তো তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি যে প্রশ্ন কিভাবে খুঁজে বের করবে এবং কিভাবে লিখবে। এই হচ্ছে তোমাদের আজকের পড়া। তবে তোমাদের যে হোমওয়ার্কটা আমি দিয়ে দিব সেটা হচ্ছে এস.এম. সুলতান সম্পর্কে যে এই প্যারাগ্রাফটা লিখতে হবে তোমাদের 4 নম্বরে, না? সেইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তবে আমি আবার প্যাসেজ সম্পর্কে কিছু কথা আমি আগেও যখন সিন প্যাসেজ পড়িয়েছি বলেছি, আজকেও বলছি, তোমাদের বইয়ে লেখা থাকে যে রাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস। প্যারাগ্রাফ সম্পর্কে 5টা বাক্য, রাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস। এই কথাটা সবসময় খেয়াল রাখবা। তোমরা 5টা বাক্য লিখে জমা দিয়ে দাও এবং বলো যে 5টা বাক্য লিখেছি, আমি কেন ফুল মার্কস পাচ্ছি না। অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস বলে, কম পক্ষে 5টা বাক্য লিখো, কিন্তু বলে না যে 5টা বাক্যে শেষ করে দিবে। ঠিক আছে, কম পক্ষে 5টা বাক্য যেটা তোমাকে লিখতেই হবে। কিন্তু তুমি প্যারাগ্রাফকে সুন্দর করার জন্য, ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য তোমাকে অন্তত 10টা বাক্য লিখতে হবে। ঠিক আছে, এবং শুধু যে 10টা বাক্য লিখবা এবং 10টা বাক্য লিখে তোমার এস.এম. সুলতান 10টা বাক্য লিখলে, কিন্তু এস.এম. সুলতান কখন মারা গিয়েছিল সেই কথাটা তুমি লিখলে না, তার যে উল্লেখযোগ্য কাজ সেই কথাটা তুমি লিখলে না, তখন কিন্তু 10টা বাক্য লিখলেও নাম্বারটা
আলটিমেটলি কমে যাবে। 10টা বাক্য ভাব প্রকাশের জন্য তুমি অন্তত 10টা বাক্য লিখবে, কিন্তু সেই 10টা বাক্যের মাঝে যেন প্যারাগ্রাফ সম্পর্কে কি বলতে চাইছে সেটা যেন পুরোপুরি ফুটে উঠে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। তোমরা যেটা করবে সেটা হচ্ছে SM সুলতান সম্পর্কে যে প্যারাগ্রাফ 4 নম্বরে থাকে সেই প্যারাগ্রাফ SM সুলতান, এই প্যারাগ্রাফটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং লিখে আমি অবশ্যই আশা করব তোমরা খাতায় লিখে এটা জমা করবে। আর সে 10টা লাইন কি হবে আমি বলি। সুলতান কে ছিলেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তারপর তার পড়াশোনা সম্পর্কে 2-3টা লাইন লিখবে, তিনি তার কাজ সম্পর্কে 2-3টা লাইন লিখবে, তিনি কি প্রতিষ্ঠা করেছেন সেটা সম্পর্কে একটা লাইন লিখবে, এবং তিনি মারা গিয়েছিলেন সেটা সম্পর্কে লাইন দেন। তাহলেই তোমার কি প্যাসেজটা সুন্দরভাবে ওভারঅল তোমার একটা সুন্দর সুলতান সম্পর্কে একটা ধারণা দিবে। ঠিক আছে? তো আশা করছি তোমরা সবাই বাড়ির কাজ করবে আর ভালো থাকবে সবাই। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।